চিলড্রেন এজ গ্রুপে যত ক্যান্সার হয় তার হচ্ছে 1/3 হচ্ছে লিউকেমিয়া। তার মানে লিউকেমিয়া পড়া হয়ে গেলে চাইল্ডহুড ক্যান্সার 1/3 পড়া শেষ। মানে যত ক্যান্সার তার 1/3 হচ্ছে লিউকেমিয়া। এটা তোমরা এই 9 নম্বর ওয়ার্ডে যারা গেছো তোমরা অবশ্যই গেছো ওখানে, ওটির জন্য এখন হয়তো যেগুলো যেতে পারতেছ না। এটা ওই যে প্রথমে 9 নম্বর ওয়ার্ডে ঢুকতে হাতের ডান পাশে বাম পাশে দুইটা রুম আছে। এখানে আমরা মেইনলি চাইল্ডহুড ক্যান্সার ট্রিটমেন্ট করি। চাইল্ডহুড ক্যান্সার ট্রিটমেন্ট মধ্যে চাইল্ডহুড ক্যান্সারের মধ্যে মানে সবচেয়ে কমন হচ্ছে লিউকেমিয়া। এর বাইরে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার আছে, লিম্ফোমা আছে, কিডনি টিউমার আছে, তারপরে তোমার নিউরোব্লাস্টোমা আছে, এবং আরো মানে মাসেলের টিউমার, সার্কোমা আছে, এরকম হেপাটোব্লাস্টোমা, এরকম অনেকগুলো টিউমার আছে। তবুও আমরা ট্রিটমেন্ট করি। মানে চাইল্ডহুড ক্যান্সারের এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। দুটো রুম আছে, এখন একটু রিনোভেশন চলতেছে, সেজন্য একটা রুমের ছবি দিয়ে আমি দুইটা রুম, ওই যে 9 নম্বর ওয়ার্ডে ঢুকতে হাতে ডান পাশে বাম পাশে গ্লাস দিয়ে ঘেরা যে দুই রুম, এই দুই রুম হচ্ছে আমাদের আসলে মানে লিউকেমিয়ার যে ইনসিডেন্স আমাদের পুরো 9 নম্বর ওয়ার্ডে, সরি মানে ক্যান্সারের যে ইনসিডেন্স, সব রোগী যদি চিকিৎসা করতে পারতো তাহলে আমাদের পুরো 9 নম্বর ওয়ার্ডেই লাগতো। আমরা প্রতি বছর যত ক্যান্সার ডায়াগনোসিস করি তার অর্ধেক মাত্র চিকিৎসা করতে পারে। মানে তোমার বেশি মানে অর্ধেক রোগী অ্যাবান্ডন মানে চিকিৎসা না করে চলে যায়। কারণ ক্যান্সার ট্রিটমেন্টের হচ্ছে এটা একটা লং ডিউরেশন ট্রিটমেন্ট, লম্বা সময় ধরে চিকিৎসা করতে হয়, চিকিৎসাটা এক্সপেন্সিভ, এবং এই যে অন এন্ড অফ আসা যাওয়া এটা আমাদের দেশের জন্য কঠিন হয়ে যায় আর কি। বিদেশে হচ্ছে তোমার ওই ইন্স্যুরেন্স দেয় গভর্নমেন্ট, তোমাকে সাবসিডি দেয়। এখানে তো এরকম সাবসিডির কোনো সুযোগ নেই, রোগীদের নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়। যেখানে যেটা আছে সেসব শুধু আমাদের কনসালটেন্সি ব্যাট ভাড়া ফ্রি। যাই হোক, লিউকেমিয়া হচ্ছে কি ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার অফ দা হেমাটোপয়েটিক স্টেম সেল কম্পার্টমেন্ট associated with increased number of white cell in the bone marrow and or peripheral blood। আমরা যে প্রথমে আসলে ডেফিনিশনটা যদি আমরা বুঝি তাহলে পুরো প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার, তোমার সবকিছু বোঝা ইজি হয়ে যাবে। তাহলে এটাতে ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার, ক্যান্সার, ক্যান্সারাস কন্ডিশন। রোগীদের কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, সবসময় টিউমার শব্দটা ব্যবহার করবো না রোগীদেরকে। যদিও আমরা জানি টিউমার মানে হচ্ছে একটা ম্যালিগন্যান্সি, কিন্তু বাট ওরা রোগীরা, আমাদের দেশের রোগীরা মনে করে টিউমার মানে হচ্ছে একটা ব্রেন কন্ডিশন। প্রথমে আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু করে। সবসময় আমি রোগীদেরকে ইউজ করি মানে ক্যান্সার। ক্যান্সার শব্দটা হচ্ছে আমাদের দেশের জন্য। The malignant disorder of the hematopoietic stem cell compartment, যেখানে হোয়াইট সেল নাম্বার বেড়ে যাবে বোন মেরুতে, এবং এটা আলটিমেটলি পেরিফেরাল ব্লাডে চলে আসবে। সরি, আরেকটা ডেফিনিশন, leukemia may be defined as a group of malignant disease in which genetic abnormalities in hematopoietic cell give rise to an unregulated clonal proliferation of the cells। এগুলো সব টেক্সট বুকের ডেফিনিশন ডিজিজটা বোঝার জন্য। এখানে দেখো, এখানে বলছে ক্যান্সার in which genetic abnormalities, কিছু জেনেটিক অ্যাবনর্মালিটিস, আমরা পরের বুঝবো সেটা, কিছু জেনেটিক অ্যাবনর্মালিটিস হবে, সেই কারণে যে হেমাটোপয়েটিক সেল আনরেগুলেটেড গ্রোথ হবে। আমাদের যে গ্রোথ গুলো হয় সবগুলো রেগুলেটেড। তোমার নাহলে তো স্কিন, আমাদের স্কিনে কতটুকু সেল হবে, নেইলে কতটুকু হবে, তোমার টিথ কতটুকু হবে, নাহলে দেখা যাচ্ছে তোমার দাঁত লম্বা হয়ে 2 ফুট লম্বা দাঁত। আনরেগুলেটেড, রেগুলেটেড বলে এটা দাঁতটা দাঁতের সাইজে হচ্ছে, চোখটা চোখের সাইজে হচ্ছে, হাতটা হাতের সাইজে হচ্ছে। আনরেগুলেটেড হলে কিন্তু এটা আনকন্ট্রোল প্রলিফারেশনে এটা একটা মানে বিচ্ছিরি জিনিস হয়ে যেতে পারে। তাহলে এখানে ম্যালিগন্যান্ট ইন হুইচ জেনেটিক অ্যাবনর্মালিটি ইন হেমাটোপয়েটিক সেল গিভ রাইজ টু আনরেগুলেটেড হচ্ছে দেখো ক্লোনাল প্রলিফারেশন অফ সেলস। আমরা এটা পরের ইয়াতে এই ডেফিনিশনগুলো ক্লিয়ার হবে। তাহলে ইনসিডেন্স কি দেখো, ALL is the most, ALL মানে হচ্ছে acute lymphoblastic leukemia is the most common malignancy of pediatric age group. It accounts for, আগে বলছিলাম এটার ইনসিডেন্স কত, প্রতি লাখে 3 থেকে 4 জন। তাহলে 1 কোটির মধ্যে 300 থেকে 400। তাহলে আমাদের এই বাচ্চাদের মধ্যে আমাদের যে মনে করো চিটাং ডিভিশনে 1 কোটি 15 আন্ডার 5 বাচ্চা থাকে চিটাং ডিভিশনে, তাহলে আমাদের 300 থেকে 400 বাচ্চার প্রতি বছর ক্যান্সার হচ্ছে। হোয়াইট চিলড্রেন কেন বলা হচ্ছে এখানে, আমাদের দেশে তো আসলে কোনো কিছুর হিসাব নেই না, গরু মানুষের কোনো কিছুর হিসাব নেই। বাংলাদেশের পপুলেশন কত মুক্তি তোমরা কেউ বলতে পারবো না, সব আন্দাজ করে বলবো। বিদেশে কিন্তু সেরকম না,
মানে আমি বিদেশের প্রশংসা করতেছি না, মানে যারা সভ্য দেশ ওদের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। মানে তুমি এখন যদি কোনো দেশের পপুলেশন কত ওরা বের করে বলে দিবে তোমার, তো সবকিছু ডাটা বেসিস। আমাদের তো আস্তে আস্তে আমরা যাচ্ছি আর কি, হয়তো তোমরা নেক্সট জেনারেশন হবে। হোয়াইট চিলড্রেন মানে হোয়াইট চিলড্রেন তো হয়, আমাদের বাংলাদেশ চিলড্রেনের কথা হয় আমরা ধারণা করি আর কি ওদের কাছাকাছি। তাহলে 3 to 4 পার লাখ, তাহলে 1 কোটির মধ্যে 300 থেকে 400। পিক ইনসিডেন্স অফ এলএলই ইজ বিটুইন 2 থেকে 5 বছরের মধ্যে। এটা পেডিয়াট্রিক তোমার ক্যান্সার 2 থেকে 5 বছরের মধ্যে হয়। আমি আসার আগে এখানে চিকিৎসা করতে অ্যাডাল্ট হেমাটোলজিস্টরা, এবং অলমোস্ট সব রোগী মারা যেত। কারণ এটা পেডিয়াট্রিক এজ গ্রুপ, পেডিয়াট্রিক্স যে ট্রিটমেন্টের যে প্রোটোকল ওটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তুমি যদি অ্যাডাল্টের মতো করে চিকিৎসা করো পেডিয়াট্রিক্স পেশেন্টকে, পেডিয়াট্রিক পেশেন্ট উইল নেভার বি কিউরড। মানে অনেকের ধারণা যে চিলড্রেন আর দ্য মিনি অ্যাডাল্ট, দিস ইজ অ্যাবসলিউটলি ফলস। তাহলে ক্রনিক লিউকেমিয়াটা হবে অ্যাডাল্ট মিডল এজ গ্রুপে অ্যাডাল্টে, আর অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হবে তোমার পেডিয়াট্রিক এজ গ্রুপে। পিক এজ হচ্ছে 2 থেকে 5 বছর। এটা দেখো যে এইজ স্পেসিফিক ইনসিডেন্স অফ লিউকেমিয়া, এখানে যে এইজ গুলো দেখানো হয়েছে। এইজ দেখো যে নিচে এইজ বার 2 থেকে 4 বছর, এই সময় সবচেয়ে বেশি হচ্ছে। এরপর দেখো আস্তে 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 গ্রাফটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ইটিওলজি কি? অলমোস্ট প্রায় বেশিরভাগ ক্যান্সারের আমরা কারণ জানি না, এক্সেপ্ট ফিউ। যেমন হেপাটোসেলুলার কার্সিনোমার জন্য আমরা বলি যে হেপাটাইটিস বি ভাইরাস, এরকম কিছু কয়েকটা ক্যান্সার, কিন্তু অলমোস্ট অন্য যেগুলো ক্যান্সারের এক্সাক্ট কজ আমরা আসলে সবগুলো বের করতে পারিনি। তো একটা কমন ফর্মুলা আছে, এটা এই ফর্মুলাটা মনে রাখবা। রেডিয়েশন, কেমিক্যাল, ড্রাগস এবং জেনেটিক ফ্যাক্টর এবং ইনফেকশন। ইনফেকশন একটা কজ আছে এখানে। রেডিয়েশন, কেমিক্যালস, ড্রাগস এবং জেনেটিক ফ্যাক্টরস। তাহলে তোমার ফ্যাক্টরস প্রিডিসপোজিং টু চাইল্ডহুড লিউকেমিয়া, এই যে এইসব ডিজিজ গুলো যদি থাকে তাহলে চাইল্ডহুড লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম একটা পেডিয়াট্রিক গ্রুপে হয়, জেনেটিক ডিজিজ। ওই যে ক্রোমোজোম নাম্বার 21 একটা কপি বেশি থাকে, এটাকে বলে ট্রাইজোমি 21। মানে নিশ্চয়ই এটা পরিচিত হয়েছে, ডাউন সিনড্রোম, ট্রাইজোমি 21। এটাতে তোমার যাদের ডাউন সিনড্রোম থাকবে তাদের লিউকেমিয়া হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে অলমোস্ট 10 থেকে 20 গুণ। কারো যদি ফ্যানকোনি অ্যানিমিয়া থাকে, ব্লুম সিনড্রোম থাকে, নিউরোফাইব্রোমাটোসিস থাকে, এগুলো আলাদা ইন্ডিভিজুয়াল ডিজিজ। মানে এই ডিজিজ গুলো থাকলে যে ফ্যাক্টর প্রিডিসপোজিং টু চাইল্ডহুড লিউকেমিয়া, মানে এইসব ডিজিজ থাকলে লিউকেমিয়া হওয়ার পসিবিলিটি অন্য যে কোনো সুস্থ মানুষের চেয়ে বেশি হবে। তাহলে এই জেনেটিক ফ্যাক্টরের মধ্যে এটা কন্টিনিউ করতেছে, যেমন আইডেন্টিক্যাল টুইন। মনোজাইগোটিক টুইন হলে মোর চান্স যে তোমার নরমাল পপুলেশন চেয়ে এদের লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি। সিবলিংস যদি কোনো ফ্যামিলি জিজ্ঞেস করে, আমি যখন তোমার আমি যখন জাস্ট নতুন পেডিয়াট্রিক্সে প্রেজেন্টেশন করছি, প্যারেন্টস এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার একটা বাচ্চা ক্যান্সার হয়ে মারা গেছে, আর একটা বাচ্চা আছে, এর কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা কেমন? আমার স্পেসিফিক্যালি জানা ছিল না যে তার ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা। আমি তখন প্রেজেন্টেশন কমপ্লিট করছি, পরে দেখলাম যে এটা মানে কত গুণ বেশি। এই জিনিসটা খেয়াল রাখবা, যাদের ফ্যামিলিতে একবার ক্যান্সার হবে ওদের মানে অন্য বাচ্চাদের ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি। তুমি বলতে না পারো যে কত গুণ বেশি, কিন্তু বলবো যে চান্স বেশি, মোর চান্স। কারণ এটা জেনেটিক্স ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে, সেই জন্য অন্য বাচ্চাদের হওয়ার মোর চান্স। যাদের ফাদার মাদারের ক্যান্সার হয়ে গেছে তাদের ছেলে মেয়েদের ক্যান্সার হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সেই জন্য যে আইডেন্টিক্যাল টুইন সিবলিংস মানে হচ্ছে ভাই বোনদের 4 গুণ বেশি। ইনসিডেন্স ইনক্রিজ ইন দ্য ফলোইং জেনেটিক্যালি ডিটারমাইন্ড কন্ডিশন। মানে এইসব ওই যে আগে যেটা বলছিলাম আর কিছু কন্ডিশন, এইসব ডিজিজ থাকলে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে হোয়াট হ্যাপেন ইন লিউকেমিয়া, লিউকেমিয়াতে কি হচ্ছে, মানে জিনিসটা কি লিউকেমিয়া, মানে কিভাবে টোটাল প্রসেসটা হচ্ছে।
genetic abnormalities in a hematopoietic cells give rise to an unregulated clonal proliferation of cells. তাহলে এখানে জেনেটিক অ্যাবনর্মালিটিস হবে একটা, সেটা হওয়ার কারণে ইন এ হেমাটোপয়েটিক সেলস, হেমাটোপয়েটিক সেলের গিভ রাইজ টু আনরেগুলেটেড ক্লোনাল পলিফারেশন, মানে জেনেটিক অ্যাবনর্মালিটিস কারণে যে হেমাটোপয়েটিক সেল আছে, এটা কোথায় আছে? বোন ম্যারোতে। ওখানে আনরেগুলেটেড হবে। আনরেগুলেটেড আমি আগে বলছিলাম, আমাদের সবকিছু, আমাদের সব সেলের গ্রোথ হয় রেগুলেটেড। রেগুলেশনের জন্য বিভিন্ন রেগুলেটরি ফ্যাক্টর আছে, এখানে আনরেগুলেটেড হবে। এবং আমাদের সেলের গ্রোথ এবং অ্যাপোপ্টোসিস মানে কি? প্রোগ্রাম সেল ডেথ, এগুলো একটা ব্যালেন্স আছে, কতটুকু গ্রোথ হবে, কতটুকু অ্যাপোপ্টোসিস হবে, এটার এখানে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। জেনেটিক অ্যাবনর্মালিটিস ইন, আমার যদি ওয়াইফাই ইন্টারাপ্টেড হয়ে যায় আমাকে তাহলে জানাইও তোমরা। জেনেটিক অ্যাবনর্মালিটিস ইন হেমাটোপয়েটিক cells give rise to an unregulated clonal proliferation of cells. ক্লোনাল মানে হচ্ছে originates from a single hematopoietic cells। একটা ক্লোনাল শব্দটার অর্থ হচ্ছে একটা সিঙ্গেল হেমাটোপয়েটিক সেল থেকে অরিজিনেট করবে। তাহলে একটা জেনেটিক অ্যাবনর্মালিটিস হয়ে ওই ক্লোনটা এফেক্টেড হবে, এফেক্ট হওয়ার পরে ওই ক্লোন থেকে বংশবৃদ্ধি করতে থাকবে। proliferation of immature cells which fills of marrow, failure of cell maturation, ultimately mature cells spills over to peripheral blood. তাহলে প্রথমে জেনেটিক অ্যাবনর্মালিটিস হবে, হয়ে ওই সেলগুলো বৃদ্ধি হতে থাকবে, ম্যাচিউর সেলের proliferation হতে থাকবে। এবং এই ম্যাচিউর সেলগুলো কিন্তু ম্যাচিউর হবে না, মানে ব্লাস্ট সেলটা লিম্ফোব্লাস্টটা লিম্ফোসাইট হবে না, ম্যাচিউর হবে না, এবং এদের অ্যাপোপ্টোসিস বন্ধ থাকবে। আলটিমেটলি ম্যাচিউর সেলসগুলো বোন মেরুতে অনেক বেশি সংখ্যায় জমতে থাকবে এবং বোন মেরু ফেলিউর হয়ে যাবে, এবং এই সেলগুলো এক পর্যায়ে গিয়ে স্পিল ওভার হয়ে বিভিন্ন অর্গানে গিয়ে দেবে, মানে লিম্ফেটিক অর্গানগুলোতে ইনফিলট্রেট করবে। এটা হচ্ছে মূল প্যাথোলজি। এটা হচ্ছে নরমাল বোন মেরু ফাংশন। এই দেখো একটা, এটা হচ্ছে একটা ফিমারের ছবি। আমাদের যে হেমাটোপোসিস হয়, মানে হেমাটোপোসিসের এই বোন মেরুতে হেমাটোপোসিস হয়। এখান থেকে কি হয় হেমাটোপোসিসে? রেড ব্লাড সেল, এটা হচ্ছে নরমাল একটা ক্রস সেকশন ফিমারের। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, এগুলো সব প্লেটেলেট। এই যে তিনটা কম্পোনেন্ট, হেমাটোপোসিস মানে এই তিনটা কম্পোনেন্ট, তিনটা সেল, ব্লাডের এই তিন সেল তৈরি হচ্ছে বোন মেরুতে। তাহলে ওই যে ক্লোন, ওই যে ব্লাড স্টেম সেলস, স্টেম সেলটা ব্লক হয়ে মাইলয়েড স্টেম সেলস, লিম্ফয়েড স্টেম সেলস, তারপরে মাইলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট। এখানে যেটা এই যে তোমার ইনিশিয়েশনটা হচ্ছে ওই মাইলয়েড স্টেম সেল অথবা লিম্ফয়েড স্টেম সেল। লিম্ফয়েড স্টেম সেলে যদি তোমার এটা হয়, প্যাথোলজিটা হয়, তাহলে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হবে। মাইলয়েড স্টেম সেলে যদি হয়, এটা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হবে। তাহলে এটা হচ্ছে যে স্টেপগুলা, কিভাবে স্টেম সেল থেকে ম্যাচিউর সেল হয়। ওই যে দেখো এই প্রথমে মাল্টি স্টেপ, প্রথমে এটা বলা হয় যে তোমার এই যে লিউকেমিয়ার প্রসেসটা শুরু হয়, এটা হাইপোথিসিস ইন ইউটেরো, মানে যখন মাইরিটোরাসের মধ্যে থাকে তখন তার একটা মানে ইনিশিয়েশনটা হবে প্রথম, তার জেনেটিক চেঞ্জটা আসবে। এটার কারণে কিন্তু ক্যান্সার হবে না, তার সেকেন্ড একটা এক্সপোজার লাগবে পোস্ট টেম্পোরাল পিরিয়ডে। সেটা রেডিয়েশন হতে পারে, একটা ভাইরাল ইনফেকশন হতে পারে, কিংবা কোনো কেমিক্যাল এক্সপোজার হতে পারে। তাহলে এটা কিভাবে প্রমাণ হয়েছে? এরা ওই তোমার যত বাচ্চা জন্ম নিয়েছে সবগুলার তোমার ওই হিল প্রিক করে ব্লাড নিয়ে তোমার ব্লডিং পেপারে ব্লাড নিয়ে রেখে দিল, লক্ষ লক্ষ বাচ্চার ব্লাডটা আর্কাইভ করে রেখে দিল। আমরা যেমন কিছুদিন প্যাথোলজি লাইব্রেরিতে বই জমা রাখি, যেরকম মানে নর্মাল বাচ্চা, যত বাচ্চা একটা শহরে যত বাচ্চা জন্ম নিল সবার
ব্লাড রেখে দিল, পরে যখন এদের আলটিমেটলি এদের মনে করে 1 লক্ষ বাচ্চার ব্লাড স্যাম্পল রেখে দিল নিউবর্ন বেবি, এর মধ্যে কিছু সে সাপোজ 5 বছর পরে ক্যান্সার হলো, ক্যান্সার হওয়ার পরে ওই সেই অ্যাডভার্ট যে ব্লাড স্যাম্পল ছিল ওইটা অ্যানালাইসিস করে দেখা গেল তার মধ্যে কিছু ওই আগেই জেনেটিক অ্যাবনর্মালিটিস ছিল। তাহলে এই জেনেটিক অ্যাবনর্মালিটিস থেকে কিন্তু এটা ফার্স্ট ইভেন্ট, প্রথম ইয়াটা হলো এক্সপোজার হলো ইনিটরু, সেকেন্ড আর এক্সপোজার না হলে কিন্তু ক্যান্সার হবে না। এবং জেনেটিক অ্যাবনর্মালিটিস যাদের ছিল এরা কিন্তু অনেকের ক্যান্সার হয় না। তাহলে দুইটা ইভেন্টস লাগবে। তাহলে ইনহেরিটেড জেনেটিক প্রথমে একটা হচ্ছে ইনিটরু, পরবর্তীতে একটা সেকেন্ড পোস্টনাটাল পিরিয়ড। তাহলে এখন আমরা তাহলে ভাগ করি, ক্লাসিফাই যদি করতে যাই চাইল্ডহুড লিউকেমিয়া, এক হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া আর হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। ক্রনিক লিউকেমিয়া মেইনলি হবে অ্যাডাল্টের, কিন্তু এই বাচ্চাদের হয় কিন্তু স্মল পার্সেন্টেজ, অনলি 3%। অ্যাকিউট লিউকেমিয়া 97% হচ্ছে 97% হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া। অ্যাকিউটের মধ্যে 75% হচ্ছে আবার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, 20% হচ্ছে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, আর বাকিগুলো হচ্ছে আনডিফারেন্সিয়েটেড অথবা মিক্সড লিনিয়েজ। তাহলে আমরা পেলাম যে 97% অ্যাকিউট লিউকেমিয়া, তার মধ্যে 75% হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, আর ক্রনিক লিউকেমিয়া হচ্ছে অনলি 2%। persistent chronic myeloid leukemia এবং এখানে দুইটা chronic myeloid leukemia হচ্ছে chronic juvenile myeloid leukemia। ইমিউনোফেনোটাইপিক ক্লাসিফিকেশন মধ্যে তোমার ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অফ সেল সারফেস মার্কার, আমাদের যে প্রত্যেকটা সেলের সারফেসে একটা মার্কার থাকে, এটা হচ্ছে এটাকে বলে সিডি মার্কার, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এই মার্কারের উপর ভিত্তি করে বি সেলের কিছু নির্দিষ্ট মার্কার আছে, টি সেলের কিছু নির্দিষ্ট মার্কার আছে এবং ম্যাচিউর সেলের মার্কার আছে। এটার উপর ডিপেন্ড করে চাইল্ডহুড কে আবার আমরা 3 ভাগ করছি। 3 ভাগ হচ্ছে বি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হবে তোমার 85, মেজরিটি বি সেল, আর টি লিম্ফোব্লাস্টিক হচ্ছে অনলি 15%, আর ম্যাচিউর সেল হচ্ছে 1 to 2%। এটা হচ্ছে ইমিউনোফেনোটাইপিক ক্লাসিফিকেশন। তাহলে আগেরটা গেল এজ এ হোল লিউকেমিয়া, একটা গেল এবার এটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এইটা আর অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার একটা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে L1, L2, L3। সেটা হচ্ছে সাইজের উপর, সাইজ এবং বিভিন্ন রকম সাইটোপ্লাজমের ক্যারেক্টারের উপর। সেটা আগের দিনে করা হতো, এখন না। এটাই হচ্ছে আমাদের WHO এবং লেটেস্ট ক্লাসিফিকেশন হচ্ছে তোমার ইমিউনোফেনোটাইপিক ক্লাসিফিকেশন। তাহলে বি টি সহজ, বি লিম্ফোব্লাস্টিক, টি লিম্ফোব্লাস্টিক আর ম্যাচিউর বি সেল। তাহলে আমাদের সায়েন্স সিম্পটোপ্যাথোলজি, এই যে আমাদের লিউকেমিয়ার যে ক্লিনিক্যাল ফিচারগুলা কি কি রকম হবে, একটা হচ্ছে কনস্টিটিউটিভ সিম্পটমস। যে কোনো ক্যান্সার হলে তোমার কিছু কনস্টিটিউশনাল সিম্পটমস, যেমন ক্যান্সার হলে একটা ক্যান্সার ইটসেলফ ক্যান কজ ফিভার, এটা লো গ্রেড ফিভার থাকবে, সেটা ইনফেকশনের জন্য না, এটা ক্যান্সার প্রসেসের জন্য। কারণ ক্যান্সারের কারণে বডিতে বিভিন্ন রকম পাইরোজেন তৈরি হবে এবং বিভিন্ন রকম যে তোমার ইয়ে হবে, ফিভার হবে, ফ্যাটিগ হবে, অ্যানোরেক্সিয়া হবে, এগুলো হচ্ছে কনস্টিটিউটিভ সিম্পটমস। আর কিছু তোমার লিউকেমিয়াতে মেরু ফেলিউর হবে, যে আগে বললাম বোন মেরুতে আনরেগুলেটেড সেল তৈরি হবে। আনরেগুলেটেড সেল তৈরি হলে কি হবে, বোন মেরুর একটা এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাবে। মনে করো তোমাদের এক রুমে তোমরা 4 জন থাকো, ওখানে যদি আমি 40 জনকে থাকার ব্যবস্থা করে দিই, কমন রুমে যেভাবে থাকে সেরকম সবাইকে, কমন রুমের সবাইকে যদি তোমার রুমে ঢুকাই দিই, তাহলে তোমার রুমের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে। সেরকম বোন মেরু একটা ক্লোজ স্পেস, ওটা একটা এনভায়রনমেন্ট আছে। ওখানে যখন আনরেগুলেটেড সেল তৈরি হবে, লক্ষ লক্ষ, যেখানে থাকার কথা আছে 1000, ওখানে 10 লক্ষ সেল হলো, তাহলে ওই মেরুর এনভায়রনমেন্ট নষ্ট হবে। মেরুর এনভায়রনমেন্ট নষ্ট হলে কি হবে, মেরু ফেলিউর। তোমার রুমে যদি 40 জন লোক স্টুডেন্ট থাকে, তাহলে তোমার যে কাজ সবগুলো ফেল হয়ে যাবে, তোমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, তোমার ঘুম নষ্ট হয়ে যাবে, তোমার নরমাল অ্যাক্টিভিটি সব বন্ধ হয়ে যাবে। তুমি বেঁচে থাকবা, তোমার সব অ্যাক্টিভিটিস নষ্ট হয়ে যাবে। সেরকম বোন মেরুর এই ক্লোজ স্পেসের মধ্যে যখন আনরেগুলেটেড ক্যান্সার সেল তৈরি হবে, তাহলে বোন মেরুর নরমাল যে কাজ, হেমাটোপোয়েসিস, সেটা হবে না। সেই টার্মটার নাম হচ্ছে মেরু ফেলিউর।
আবার অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে কিন্তু বোন মেরু ফেলিওর হয়। বোন সেটা আরেকটা ফেলিওর যে তৈরি হচ্ছে না। আর এখানে হচ্ছে এইখানে বোন মেরু ফেলিওর হচ্ছে ডিউ টু আনরেগুলেটেড আনকন্ট্রোল প্রলিফারেশন অফ দ্য ব্লাড সেল। তাহলে বোন মেরু ফেলিওর হলে বোন মেরু ফেলিওরের কিছু ফিচার আছে, যেমন বোন মেরুর কাজ কি? আরবিসি তৈরি করা। তাহলে আরবিসি তৈরি হবে না, এনিমিয়া হবে। বোন মেরুর কাজ হচ্ছে কি? ডব্লিউবিসি তৈরি করা। তো এখানে বোন মেরু ফেলিওর হলে ডব্লিউবিসি তৈরি, মানে যেগুলো হবে ব্লাড সেল কখনো নরমাল ডব্লিউবিসির ফাংশন করতে পারবে না। একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে কখনো একজন ইন্টার্নি ডাক্তারের কাজ করতে পারবে না। মানে একটা গ্রস উদাহরণ দিলাম তোমাদেরকে যে মানে সে সেরকম যে ব্লাড সেল, এখানে ডব্লিউবিসি আছে, সে হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ব্লাড সেল মানে সে ইমেচিউর, সে কখনো একটা মেচিউর একজন কোয়ালিফাইড ডাক্তারের কাজ করতে পারবো না। সেরকম এই যেখানে যে ডব্লিউবিসি আছে সেগুলো ইমেচিউর টু ডব্লিউবিসি, সেটা ডব্লিউবিসি যে নরমাল ইমিউন ফাংশন সেটা করতে পারবে না। তার আলটিমেটলি কি হবে? তার ইনফেকশন হবে। আটটা কাজ কি? প্লেটেলেট তৈরি করা। প্লেটেলের কাজ কি? হেমোস্টেসিস। হেমোস্টেসিস হবে, তাহলে ব্লিডিং হবে। তার বোন মেরু ফেলিওরের তিনটা ফিচার, একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে ফেলার মানে অ্যানিমিয়া, আর একটা হচ্ছে ব্লিডিং। তাহলে প্রথম হচ্ছে কনস্টিটিউশনাল, তারপর হচ্ছে মেরু ফেলিওরের ফিচার, তারপর এরপর হবে টিস্যু অথবা অর্গান ইনফিল্ট্রেশন। এই যে আনকন্ট্রোল লক্ষ লক্ষ ব্লাড সেল এগুলো গিয়ে লিম্ফয়েড অর্গানের মধ্যে গিয়ে ইনফিল্ট্রেট করবে, লিভার গিয়ে ঢুকবে, স্প্লিনে গিয়ে ঢুকবে, লিম্ফে গিয়ে দেখবে, ঢুকে কি হবে? এগুলো বড় হয়ে যাবে, এগুলোর ফাংশনও কিছুটা হ্যাম্পার করবে। তাহলে আমরা স্প্লিনোমেগালি পাবো, হেপাটোমেগালি পাবো, লিম্ফ অ্যাডেনোপ্যাথি পাবো। কিছু কিছু ক্ষেত্রে যখন ডব্লিউবিসি অনেক বেড়ে যায় তখন লিকুইস্টেসিস হয়। লিকুইস্টেসিস কিরকম আমি বলি, নরমাল ডব্লিউবিসি কাউন্ট কত তোমরা সবাই জানো? নরমাল ডব্লিউবিসি কাউন্ট হচ্ছে তোমার 4 to 11,000, 4 to 11,000 হচ্ছে নরমাল ডব্লিউবিসি কাউন্ট। তাহলে এখানে যখন এই ডব্লিউবিসি সেটা 4,000 এর জায়গায় 1 লাখ অথবা 2 লাখ হয়ে যাবে, আমি 6 লাখ 7 লাখও পেয়েছি, 7 লাখ হয়ে যাবে। তাহলে এই যে আমাদের তোমার ব্লাড ভেসেলের ক্যালিবার গুলো তো ফিক্সড, যে ব্লাড ভেসেল দিয়ে যে ক্যাপিলারি দিয়ে তোমার 4,000 টোটাল সেলের যাওয়া আসা যাওয়ার করার কথা, সেখানে যদি 6 লক্ষ যায় তাহলে কয় গুণ বেশি? মানে 4,000 জায়গায় যদি 4 লক্ষ যায়, তাহলে 400 গুণ বেশি। তাহলে ওই ব্লাড ভেসেল মধ্যে এগুলা ওই সেলগুলা জমে স্টেসিস হয়ে যাবে, তাহলে তোমার সার্কুলেশন হ্যাম্পার হবে। এটা হচ্ছে লিকুইস্টেসিস। ডিএসি হবে, ডিএসি কখন হবে? এটা নরমালি লিকুইড মাইরেট লিকুইড হয়। এখান থেকে বিভিন্ন রকম এই সেলগুলো থেকে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর বের হবে। ইউজুয়ালি শর্ট ডিউরেশন অফ সিম্পটম, এগুলো নরমালি এই ডিউরেশন, এই সিম্পটমগুলো অল্প ডিউরেশন। বলা হয় যে তুমি ট্রিটমেন্ট না করো এটা আলটিমেটলি 6 মাসের বেশি বাঁচবে না একটা লিউকেমিয়া পেশেন্ট। সেজন্য এই অল্প সময়ের মধ্যেই সবগুলো সিম্পটম আস্তে আস্তে দেখা যেতে থাকে। তাহলে আমরা কিছু ছবি দেখি, আমরা যদি ওয়ার্ডে দেখতে পাচ্ছি না, দেখো একটা পেশেন্ট আমাদের রোগী, এর প্যালোরটা কোথায় দেখো? বাচ্চাদের প্যালোর দেখতে হবে কিন্তু চোখে না। তুমি যখন একটা পেডিয়াট্রিক পেশেন্টকে তুমি এই চোখের মধ্যে লোয়ার পালপালবার, আমরা কোথায় দেখি এনিমিয়া? লোয়ার পালপালবারাল কনজাংটিভা। যখন তুমি বাচ্চাকে ওই চোখ খুলতে যাওয়া, সে চোখ করে বন্ধ করতে যাবে, তোমার কথা শুনবে না, তখন কনজেশন হয়ে যাবে। সেজন্য তুমি চোখ দেখে কখনো বাচ্চাদের এনিমিয়া জাজ করতে পারবে না, আনলেস সিভিয়ার এনিমিয়া। মাইল্ড মডারেট অথবা মাইল্ডে তুমি বুঝতেই পারবে না। বলবো আমরা পরীক্ষার হলে যদি জিজ্ঞেস করে কোথায় এনিমিয়া দেখা হয়, বলবো তুমি লোয়ার পালপালবার কনজাংটিভা। প্র্যাকটিক্যালি ওইটার পাশাপাশি আমাদের কোথায় দেখতে হবে? পাম অফ দ্য হ্যান্ড, পামার ক্রিস, নেল ব্যাট, বডি অ্যাজ এ হোল। যদি এক্সপেরিয়েন্স হয়ে যায় তুমি দেখবো যে একটু পেল হয়ে যায়। পেল মানে একটু সাদা। আমাদের দেশে আবার পেল হয়ে গেলে, সাদা হয়ে গেলে মানুষ প্যারেন্টসরা খুশি হয়ে যায় যে আমার বাচ্চা সুন্দর হয়ে যাচ্ছে। এটা খুশি হওয়ার কিছু নেই। পেল হওয়া মানে এখানে সাদা হয়ে যাচ্ছে মানে সে অ্যানিমিক হয়ে যাচ্ছে। এই বাচ্চাটা দেখো হাতটা একদম সাদা। পামার ক্রিসটা খেয়াল করো, পামার ক্রিসের মধ্যে যে আলাদা একটা মানে একটু মোর কালারফুল হওয়া, কালো হওয়ার কথা পামার ক্রিস, এটা অলমোস্ট মিলে গেছে। মানে পামার ক্রিসটা ওর বোঝা যাচ্ছে না। এবং তার ফেস দেখো, চামড়া, মুখের চামড়া দেখো একটু হোয়াইটিশ, মানে এটা হচ্ছে তোমার প্যালোর। এটা একটা ছবি দেখো, জ্বর, নিচে একটা টেম্পারেচার দেওয়া হয়েছে, বাচ্চা জ্বর, অনেক ফিভার। এগুলো হচ্ছে আমাদের লিউকেমিয়ার ফিচার। কি কি আসবে সেগুলো বলতেছি। একটা হচ্ছে তোমার এনিমিয়া হবে মেরু ফেলিওরের জন্য, একটা হচ্ছে জ্বর হবে। জ্বর কেন হবে? তার ডব্লিউবিসি কাউন্ট কম, ম্যাচিউর সেল কারণে তার বডি ডিফেন্স মেকানিজম দুর্বল হয়ে যাবে, জ্বর হবে। কিন্তু এই লিউকেমিয়াতে জ্বর দুই কারণে হতে পারে। একটা হচ্ছে লিউকেমিয়া ইটসেলফ ক্যান কজ ফিভার, সেই ফিভারটা হবে লো গ্রেড ফিভার। আর ইনফেকশনের জ্বর হলে হাই গ্রেড ফিভার হবে, সাথে সোয়েটিং, সার্দার অন্যান্য ফিচার্স থাকে।
তাহলে এরপরে এই রোগীটার প্যালোর আছে, পাশাপাশি মুখের মধ্যে দেখো বাম পাশ এই তোমার যেটা তোমার দুইটা তো কি বলে এটা বাম পাশে যেটা আছে সেটার মধ্যে মুখের মধ্যে স্পট, এগুলো হচ্ছে প্যালোর। দুই বাচ্চারই মুখের মধ্যে কিছু স্পট আছে, প্যালোর পাশাপাশি পারফোরিক স্পট আছে। এটার মধ্যে একটু বেশি করে দেখানো হয়েছে, এটা দেখা হ্যান্ড এলবো জয়েন্টে অনেকগুলো পারফোরিক স্পট। এটা হচ্ছে সব লিউকেমিয়া পেশেন্ট। এটা এখানে খুব এক্সপেন্সিভ আছে, এক্সটেন্সিভ আছে। এটা দেখো এই যে সাবকনজাংটিভাল হেমোরেজ। তাহলে এই যে আমাদের ব্লাডের তিনটা কাজ, আর বিসির কাজ প্যালোর না থাকায় প্যালোর, তারপরে ডব্লিউবিসির জন্য হলো ইনফেকশন এবং ফিভার, 3 নম্বর প্লেটলেট কম থাকার কারণে পারপুরা একাইমোসিস এবং সাবকনজাংটিভাল হেমোরেজ। এগুলো হচ্ছে সব এই তিনটা ফিচার কিন্তু তুমি আবার প্লাস্টিক এনিমিয়াতেও পাবা, এই সেম এই তিনটা ফিচার পাবা প্লাস্টিক এনিমিয়াতে। সেই জন্য লিউকেমিয়ার একটা ইম্পর্টেন্ট ডিডি হবে প্লাস্টিক এনিমিয়া। দেখো এই যে লিম্ফ নোড গুলা, এই যে অর্গান, এই যে ফিচারস অফ অর্গান ইনফিল্ট্রেশন, এখানে ওর অর্গান ইনফিল্ট্রেট করে তোমার এই তার লিম্ফ নোড গুলা এই সার্ভাইকাল রিজিয়নে লিম্ফ নোড গুলা এনলার্জ। এরপর কি তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট দেখলো দিই, সেটা হচ্ছে তুমি এই আমাদের পেডিয়াট্রিক্স ওয়ার্ডে যখন তোমরা যাবা তখন দেখবা যে 100% বাচ্চারই সার্ভাইকাল লিম্ফ নোড পালপেবল। তাই আমাদের একটা ডিফারেন্ট পালপেবল এবং সিগনিফিকেন্টলি এনলার্জ, এই দুটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 100% বাচ্চার লিম্ফ নোড পালপেবল, তার মানে দিস ইজ নট এ ডিজিজ, এটা ফিজিওলজিক্যাল। লিম্ফ নোড তুমি পাবাই, কিন্তু পালপেবল হওয়া মানে প্যাথোলজিক্যাল না। প্যাথোলজিক্যাল হতে হলে এটার সাইজ মোর দেন 1.5 সেন্টিমিটার হতে হবে। সার্ভাইকাল লিম্ফ নোডের সাইজ যদি 1.5 সেন্টিমিটারের বেশি হয় তাহলে সেটা সিগনিফিকেন্টলি এনলার্জ, দ্যাট মে বি প্যাথোলজিক্যাল, তখন আমরা তাকে ইনভেস্টিগেট করি। এরগুলো দেখো অনেকটা 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এরকম সাইজ হয়ে গেছে, সিগনিফিকেন্টলি এনলার্জ। এরপর এই ছবিটা বোঝানোর জন্য দেখা হয়েছে, একটা দেখাও যেটা বাচ্চাটা শুয়ে আছে, ওর ওই স্প্লিনটা দেখো অনেক বড় হয়ে গেছে, যে অর্গান ইনফিল্ট্রেট করার কারণে ওর স্প্লিনটা অনেক বড়। এরপরে এই লিউকেমিয়ার একটা ইম্পর্টেন্ট কার্ডিনাল ফিচার হচ্ছে বোনস এন্ড জয়েন্ট পেইনস। বোন এবং জয়েন্ট পেইন, বোন এবং জয়েন্ট পেইন কেন হয়? বোন এন্ড জয়েন্ট পেইন হওয়ার কারণ হচ্ছে এই ডিজিজটা কিসের? বোন মেরো ডিজিজ, ডব্লিউবিসি সিরিজের ডিজিজ, ব্লাড সেলের ডিজিজ, কিন্তু হয় কোথায়? এটা মূল রোগের কেন্দ্র হচ্ছে কোথায়? বোন মেরো। আলটিমেটলি এটা সারা শরীরে ব্লাড যেহেতু সারা হোল বডিতে সার্কুলেট করে, লিকুইড সেলগুলো আলটিমেটলি হোল বডিতে যাবে, কিন্তু এটা অরিজিনেট করতেছে কোথায়? বোন মেরো। বোন মেরোতে যখন এই যে বোন মেরো একটা ক্লোজ স্পেস, ওই ক্লোজ স্পেসের মধ্যে যখন লক্ষ লক্ষ লিকুইড সেল তোমার প্রলিফারেট করবে, তাহলে কিছু সেল ওখান থেকে পেরিস্টিয়ামকে এসে পেরিস্টিয়াল রিঅ্যাকশন করবে, আর কি আর ওখানে তোমার বেশি সেলের ইয়ার কারণে, ওভারক্রাউডিং এর কারণে বোন মেরো এক্সপানশন হবে। এসব কারণে ওখানে বোন এবং জয়েন্ট পেন হয়। বোন এবং জয়েন্ট পেন একটা কার্ডিনাল ফিচার অফ লিউকেমিয়া। সেই জন্য কোনো পেডিয়াট্রিক পেশেন্ট, তোমরা পেডিয়াট্রিশিয়ান হও কিংবা যে কোনো স্পেশালিটি যাও, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট হও, যদি কোনো বাচ্চার সিরিয়াস বোন এন্ড জয়েন্ট পেন হয় তাহলে তোমাকে কনসিডার করতে হবে দিস পেশেন্ট মাইট হ্যাভ লিউকেমিয়া। বাচ্চাদের নরমালি একটা, সব বাচ্চাদের, তোমাদের বাসায় যাদের বাচ্চা আছে শুনবো মারা কমপ্লেন করে আমাদেরকে পায়ে ব্যথা হয় রাত্রে, এই ব্যথাটা হচ্ছে গ্রোয়িং পেইন, নামটা হচ্ছে গ্রোয়িং পেইন, এটা হচ্ছে নরমাল গ্রোয়িং। কিন্তু লিউকেমিয়াতে যে পেইনটা হবে এটা হচ্ছে একটু আরো এক্সক্রুশিয়েটিং পেইন হবে, মানে মোর ইন্টেনসিভ পেইন হবে। এবং এখানে ওই যে এর তোমার রাইট এলবো জয়েন্টটা সোলেন হয়ে গেছে, বোন এন্ড জয়েন্ট পেইন। এবং তুমি তোমার জার্নাল এক্সামিনেশনে কিন্তু আমাদেরকে বোনি টেন্ডারনেস দেখতে হয়, যে লিউকেমিয়ার ক্ষেত্রে বোনি টেন্ডারনেস হয়। আর কি কি ডিজিজে বোনি টেন্ডারনেস হয় তখন জিজ্ঞেস করেন। আর আরেকটা ডিজিজ হয় মাল্টিপল মাইলোমাতে বোনি টেন্ডারনেস হবে। কিন্তু
মাল্টিপল মাইলোমা হচ্ছে অ্যাডাল্ট ডিজিজ, এগুলো পরীক্ষা দিবা যাবে। বুন পেন কিসে কিসে হয়, আলটিমেট একটা হচ্ছে লিউকেমিয়া, একটা হচ্ছে মাল্টিপল মাইলোমা, আর একটা হচ্ছে বোনে যদি কোনো সেকেন্ডারি ডিপোজিট হয় তাহলে বোন পেইন হবে। তাহলে এটা একটা কার্ডিনাল ফিচার। দেন টেস্টিকুলার ইনভলভমেন্ট, এটা তোমার যারা মেল বেবি আছে দেখা গেছে যে এদের 25% বাচ্চার এট ডায়াগনোসিস টেস্টিসে ক্যান্সার সেল থাকে, টেস্টিসে ক্যান্সার সেল থাকে। এটা ইম্পর্টেন্ট এই জন্য যে এটাকে বলে স্যাংচুয়ারি সাইট, SANCTUARY, স্যাংচুয়ারি সাইট। স্যাংচুয়ারি সাইট মানে স্যাংচুয়ারি শব্দটার বাংলা হচ্ছে লুকানোর জায়গা। যেমন আমরা যেমন ওই যে তোমরা যখন ছোটবেলায় যখন এই যে লুকানোর খেলতো, কোথায় লুকাইতো? যে চিলেকোঠার মধ্যে। স্যাংচুয়ারি সাইট মানে লুকানোর জায়গা, যেখানে নরমালি মানুষ যায় না। টেস্টিস হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানে ক্যান্সার সেল গিয়ে লুকিয়ে থাকে। লুকিয়ে থাকে কেন বলতেছি, এখানে টেস্টিসের সাথে একটা ব্যারিয়ার, টেস্টিস নরমাল ব্লাডের সব কম্পোনেন্ট টেস্টিস আসতে পারবে না। কেন? টেস্টিকুলার একটা ব্যারিয়ার আছে, ব্লাড টেস্টিকুলার ব্যারিয়ার আছে, ব্লাড ব্রেনের জোন ব্যারিয়ার আছে, টেস্টিসের সাথে ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ারটা কারণটা কি? ব্যারিয়ারটা কারণ হচ্ছে যেন যে স্পাম এবং স্পামকে প্রোটেক্ট করে রাখা। ব্যারিয়ারের কারণে এখানে ওই যে আমরা যখন ড্রাগ দিই, সব ড্রাগ এডুকেট কনসেন্ট্রেশনে সবসময় টেস্টিসে আসতে পারে না। সেই জন্য আমাদেরকে ইন কেস অফ মেল চিলড্রেন, মেল ফিমেল দিচ্ছে, ছেলেদেরকে বেশি সময় ধরে ড্রাগ দিতে হয় টু এনশিওর দ্যাট টেস্টিসের মধ্যে যে সেলগুলো আছে ক্যান্সার সেল, সেগুলো সব মারা যায়। এবং এই টেস্টিসেই ক্যান্সার ভালো হওয়ার পর অনেক সময় আবার রিল্যাপস করে। রিল্যাপস মানে আবার ফিরে আসে, টেস্টিসের মধ্যেই ফিরে আসে। তাহলে একটা ইম্পর্টেন্ট। এবং কিন্তু আমরা কখনো টেস্টিস বায়োপসি করবো না, কিন্তু পরীক্ষা করার সময় টেস্টিস এনলার্জ কিনা এটা দেখবো। এবার যদি আমরা গুছাই বলি, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার অফ লিউকেমিয়া, একটা হচ্ছে ফিভার নট রেসপন্ডিং টু অ্যান্টিবায়োটিক, মানে অ্যান্টিবায়োটিক কাজ হবে না, কারণ এটা তো এই ফিভারটা ডিউ টু ক্যান্সার, সেই জন্য মানে এটা অ্যান্টিবায়োটিক দিলে ভালো হবে না। তারপরে প্যালোর মানে হচ্ছে অ্যানিমিয়া। তারপরে ব্লিডিং এর যে ফিচার কি কি হবে, ব্লিডিং যে কোনো জায়গায়, মাথা হেড টু যে কোনো জায়গায় ব্লিডিং হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, সাবকন্টিনেন্টাল হেমোরেজ হতে পারে, স্কিনে হতে পারে। সেই জন্য পেডিয়াট্রিক পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করার সময় একটা পয়েন্ট আছে, সেটাকে বলে স্কিন সার্ভে। স্কিন সার্ভে, স্কিন সার্ভের মধ্যে আছে পুরো বডির স্কিনটা একবার দেখবা, এর মধ্যে ইনক্লুডিং ওই সার্ভের মধ্যে বিসিজি মার্কও দেখে ফেলতে হবে। তাহলে এটা জেনারেল এক্সামিনেশনের পার্ট, স্কিন সার্ভে। তাহলে স্কিন সার্ভেতে আমরা পিটিসি পারপরে এসব পাবো। এবং ওরাল ক্যাভিটি এক্সামিনেশন এসেনশিয়াল। ওরাল ক্যাভিটি না দেখলে তো আমি গামে ব্লিডিং, গামে হ্যাবিট এগুলো দেখতে পারবো। এবং হেমাচুরিয়া হতে পারে। তারপরে ওই যে বললাম লিম্প এবং আর্মে বোন পেইন হবে। বোন পেইন কিন্তু মোর কমন ইন লোয়ার লিম্বস, যদিও আমি ছবিটা আপার লিম্ব দেখাইছি, মোর কমন ইন লোয়ার লিম্বস। 30 to 50% patient have splenomegaly and hepatosplenomegaly। তাহলে লিউকেমিয়া পেশেন্ট, এখন আমি এইসব ফিচার পাচ্ছি কিন্তু স্প্লেনোমেগালি পাচ্ছি না, হেপাটোমেগালি পাচ্ছি না, তাহলে কিন্তু আমি লিউকেমিয়া এক্সক্লুড করতে পারবো না। কেন পারবো না? কারণ অনলি 30 to 50% পেশেন্টের ক্ষেত্রেই শুধু তোমার হেপাটোস্প্লেনোমেগালি থাকবে, সব 100% পেশেন্টের হেপাটোস্প্লেনোমেগালি থাকবে না। তাহলে আমি যদি ব্লাডের মধ্যে লিউকেমিয়ার ফিচার পাই, দেন আমরা প্রসিড করবো। শুধু মানে অর্গান না ইনভলভমেন্ট না থাকলে আমরা এটা এক্সক্লুড করতে পারবো না লিম্ফোডেনোপ্যাথি। তাহলে এর এই কার্ডিনাল ফিচার হচ্ছে এগুলো। তাহলে যে টিস্যু ইনফিল্ট্রেশনের আগে আমি বলছি যে ক্যান্সার সেলগুলো বোনগুলো থেকে বের হয়ে এসে এইসব জায়গার মধ্যে ইনফিল্ট্রেট করে লিভার স্প্লিন লিম্ফনোডকে এনলার্জ করে দিবে। গামের হাইপারট্রফি হবে। গাম হাইপারট্রফির কজগুলো কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষাতে। গাম হাইপারট্রফি কিছু কিছু হয়, মানে গাম হাইপারট্রফি হয় কিন্তু মোস্টলি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে গাম হাইপারট্রফি ইজ আনকমন অথবা হয় না। তাহলে গাম হাইপারট্রফি হবে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। একটা ড্রাগের নাম বলো যেটাতে গাম হাইপারট্রফি হয়, ফেনিট্রাইন। একটা ড্রাগ আছে সাইক্লোস্পোরিন, এটাতে গামের হাইপারট্রফি হয়, এটা মনে রাখবে। তাহলে বোন পেন বলতেছি আমরা, বোন পেনের কারণটা কি? বোন পেনের কারণ হচ্ছে লিউকেমিক ইনফিল্ট্রেশন অফ পেরিস্টিয়াম।
তাহলে লিউকেমিক সেলগুলা বোন মেরু ক্যাভিটি থেকে এসে ওই যে বোনের বাইরের কভারিং পেরিস্টিয়ামে ইনফিলট্রেট করবে। পেরিস্টিয়াম হচ্ছে পেইন সেনসিটিভ, ওখানে পেইনের নার্ভ আছে, সেই জন্য পেরিস্টিয়ামে যখন কোনো কুচা লাগবে, ইনফিল্ট্রেশন হবে, পেরিস্টিয়াল রিঅ্যাকশন হবে, তখন এটা পেইনফুল হবে, বোন ইনফেকশন হবে, সেই জন্য পেইন হবে, এবং এক্সপানশন অফ মেরু ক্যাভিটি বাই লিউকেমিক সেল। আদার্স কোন কোন অর্গানে যেতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেতে পারে, স্কিনে যেতে পারে, টেস্টিস আগে বললাম, এনি অর্গান, ইভেন কিডনির মধ্যে কিছু ক্যান্সার সেল, হার্টের মধ্যে কিছু ক্যান্সার সেল গিয়ে জমা দিতে পারে। এগুলোর জন্য কিন্তু আবার আলাদা আলাদা কোনো ট্রিটমেন্ট লাগবে না। আমরা যখন লিউকেমিয়া ট্রিটমেন্ট করব, সেই কিডনির মধ্যে যে ক্যান্সার সেল আছে, হার্টের যে ক্যান্সার সেল আছে, সবগুলো ক্যান্সার সেলে মরে যাবে। এটা একটা ছবি দেখি আমরা। এই তোমার লিউকেমিয়া পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, দুইটা কারণ হইতে পারে। একটা সিভিয়ার এনিমিয়ার জন্য রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, অথবা ওই এনলার্জ লিম্ফ নোড গুলা, কেন যদি তোমার কোনো ভেসেলকে কোনো রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। মেডিসিনাল লিম্ফ নোড ইন টি-সেল লিউকেমিয়া, টি-সেলের ক্ষেত্রে মেইনলি বেশি হয় এটা। ওই যে আমরা এএলএল এর তিনটা ক্লাসিফিকেশন করেছিলাম, ফেনোটাইপিক ক্লাসিফিকেশন, বি-সেল, টি-সেল, ম্যাচিউর বি-সেল। টি-সেলের ক্ষেত্রে এটা বেশি হয়, এক্সরে চেস্টের লিম্ফ নোড এনলার্জমেন্ট। সরি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে কি কি? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এটা ডিপেন্ড করে তোমার যদি এটা লং কেস থাকে, তোমার তো সব পেডিয়াট্রিক্স লং কেস পাবা না তোমরা। শর্ট কেসের ক্ষেত্রে যদি মনে করো শর্ট কেস আসলে একটা, তো তার স্কিনের ম্যানিফেস্টেশন বেশি। তোমাকে বললো ডু দ্য জেনারেল এক্সামিনেশন, তুমি জেনারেল এক্সামিনেশনের মধ্যে দেখলা তার শুধু পারপুরা, তোমার এক নম্বরে আইটিপি আনবা। যদি দেখো যে অন্যান্য ফিচার গুলো আছে, তখন ডিডিগুলো সাজাতে হবে। যদি দেখো যে তুমি তিনটা এনিমিয়াও আছে, তারপর তার পারপুরাও আছে, প্লাস্টিক এনিমিয়া কনসিডার করতে হবে। যে এটা একটা পেডিয়াট্রিক ডিজিজ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এটাতে যে জয়েন্ট পেইন হয়, কোন রোগী যদি আমাদের লিউকেমিয়া রোগী যদি বোন এন্ড জয়েন্ট পেইন নিয়ে আসে, তাহলে আমরা সেটা ডিজিজ হিসেবে জায়গায় রাখবো। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, এটা হয় ইস্টেনবার্গ ভাইরাস দিয়ে। এইটা যখন এই ইনফেকশনটা যখন হবে, তখন ব্লাডের মধ্যে ব্লাড সেল পাওয়া যায়। তোমাদের নরমালি আমার মনে হয় উপরের এই তিনটা প্লাস্টিক নিমিয়া রাখো, জায়ে রাখো, আইটিপি রাখো, তিনটা রাখলেই হবে। আমরা কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশন ডোজ নিডেড ফর ডায়াগনোসিস। ডায়াগনোসিস করার জন্য কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ডোজ নিডেড টু সি দ্য ডিজিজ এক্সটেনশন। যে কোনো ক্যান্সারের স্টেজ দেখতে হয়, কারণ স্টেজ দেখি আমরা এই ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট ফর্মুলেট করব। মানে একই সব ক্যান্সারের, মানে মনে করো একটা কিডনির ক্যান্সার, সেটা যে স্টেজ 1 হয় একরকম চিকিৎসা হবে, স্টেজ 4 হলে আর একরকম চিকিৎসা হবে। তাহলে স্টেজিং করার জন্য, স্টেজিং মানে ডিজিজের এক্সটেনশন, ডিজিজ কোথায় কোথায় গেল এক্সটেনশন দেখার জন্য কিছু ইনভেস্টিগেশন। Those needed for management purpose, including infection. Suppose the patient আসলো, pediatric patient, তোমার লিউকেমিয়া পেশেন্ট, ফিভার নিয়ে, হাই ফিভার, তাহলে তার কোনো ইনফেকশন আছে কিনা আমাদেরকে রুল আউট করতে হবে। ইনফেকশন রুল আউট করার জন্য আমাকে ব্লাড কালচার করতে হবে। তাহলে তোমার ডায়াগনোসিসের জন্য, ক্যান্সার ডায়াগনোসিস, লিউকেমিয়া ডায়াগনোসিস ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। তুমি যদি একটা সিম্পল সিবিসি করো, সিবিসি আর পিভিএফ, অলমোস্ট তুমি 80%, 80 to 90% ডায়াগনোসিস করতে পারবা যে এটা ইট ইজ অফ লিউকেমিয়া। কি হবে সিবিসি পিভিএফ? তোমার অ্যানিমিয়া থাকবে এবং থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে। তুমি কোনো পেশেন্টের সিবিসি তে যদি অ্যানিমিয়া ক্লিনিক্যাল ফিচার গুলা, লিউকেমিয়া সিবিসি গুলা, তার মধ্যে যদি অ্যানিমিয়া থ্রম্বোসাইটোপেনিয়া পাও, তাহলে তুমি মোটামুটি 90% শিওর যে মেবি এ কেস অফ লিউকেমিয়া। এর মধ্যে তুমি পেরিফেরাল ব্লাড ফিল্ম করলা, পেরিফেরাল ব্লাডে যদি তুমি প্লেন্টি ব্লাড সেল পাও, তুমি 100% শিওর। দেন কনফার্ম করার জন্য আমাকে বোন ম্যারো এক্সামিনেশন করতে হবে। একটা জিনিস বলি, তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করা হয় একটা ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ লিউকেমিয়া, সেটা হবে একটা ইনভেস্টিগেশন যদি হয় তাহলে বোন ম্যারো এক্সামিনেশন। যেহেতু এটা বোন ম্যারো ডিজিজ, বোন ম্যারো এক্সামিনেশন ছাড়া লিউকেমিয়া ডায়াগনোসিস করা যাবে না। তুমি সিটি স্ক্যান, এমআরআই, এফডিজি প্যাড
যত রকম কোনো ইনভেস্টিগেশনই ডায়াগনোসিস কনফার্ম করতে পারবে না। The only investigation which needed for diagnosis of leukemia is bone marrow examination. এটা তোমার বোন ম্যারো এই লিকুইমিয়া ইয়াতে আসবে, তোমার টেবিলের মধ্যে যদি বোন ম্যারো নিডল থাকবে, তোমার ভাইভাতে যদি বোন ম্যারো নিডল থাকে, তখন বোন ম্যারো নিডলের বোন ম্যারো কিসে করা হয় ইন্ডিকেশন অফ বোন ম্যারো এক্সামিনেশন, তখন তোমার এই লিকুইমিয়া চলে আসবে। সিবিসি, পিভিএ এবং বোন ম্যারো এক্সামিনেশন। বোন ম্যারো এক্সামিনেশন, তারপরে বোন ম্যারো আমরা কি কি পরীক্ষা করব? মরফোলজিক্যাল এক্সামিনেশন। মরফোলজিক্যাল এক্সামিনেশন মানে কি, যেটা আমরা এই যে স্লাইড বানিয়ে মাইক্রোস্কোপের নিচে যে পরীক্ষাটা করি এটাকে বলে মরফোলজিক্যাল এক্সামিনেশন। প্লাস সিম্পল, এটা আমরা করি এখানে সিমসতেই করি। সাইটোকেমিক্যাল টেস্ট এক সময় খুব করা হতো, এখন না ওই যে সেটা রিসার্চ ল্যাব ছাড়া করা হয় না। যেটা ইম্পর্টেন্ট করা হয় এখন সেটা হচ্ছে ইমিউনোফেনোটাইপিক এবং সাইটোজেনেটিক অ্যানালাইসিস। ইমিউনোফেনোটাইপিংটা কি? ইমিউনোফেনোটাইপিং কিন্তু চিটাগাং কোথাও হয় না, ঢাকাতে হয়, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে হয়, আইসিডিআরবিতে হয়। ইমিউনোফেনোটাইপটা হচ্ছে ওই যে সেলের গায়ে যে সিডি মার্কার আছে, এই প্রসেসটার নাম হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। একটা মেশিন আছে, স্পেশাল মেশিন। ওই মেশিনে তোমার যখন ব্লাড স্যাম্পল অথবা বোন ম্যারো স্যাম্পল দিবা, ওরা রিপোর্ট দিয়ে দিবে এত পার্সেন্ট সেল বি সেল, এত পার্সেন্ট সেল টি সেল, মানে কত পার্সেন্ট কি সেল, এটা একটা কত মানে ওই যে সিডি মার্কার এত পজিটিভ একটা রিপোর্ট দিয়ে দিবে। সেটা ওইটা এটা হচ্ছে ইমিউনোফেনোটাইপিং। সাইটোজেনেটিক অ্যানালাইসিস কি? সাইটোজেনেটিক অ্যানালাইসিস করে আমাদের বলি লিউকেমিয়াতে কিছু সার্টেন ট্রান্সলোকেশন হয়, সেটার উপরে প্রগনোসিস ডিপেন্ড করে। যে ট্রান্সলোকেশন দেখা এবং ক্রোমোজোমাল নাম্বার বেড়ে যায় কমে যায়, এই টেস্টের নাম হচ্ছে সাইটোজেনেটিক অ্যানালাইসিস। এটা থেকে আমরা কি দেখবো? ক্রোমোজোমের নাম্বার দেখবো, ক্রোমোজোমের কোন ট্রান্সলোকেশন দেখবো, ক্রোমোজোমের কোনো চেঞ্জ আছে কিনা দেখবো। আর ইমিউনোফেনোটাইপিং আমরা সিডি মার্কার করে মানে কোন সেলের কত পার্সেন্ট আছে এটা দেখবো। এগুলার প্রগনোস্টিক ভ্যালু আছে। যদি মনে করো কোনো পেশেন্টের ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ থাকে, এলএল পেশেন্ট, সেটা প্রগনোসিস খারাপ। ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ থাকে কিসে? ক্রনিক মাইলোইড লিউকেমিয়াতে, সিএমএল 922 ট্রান্সলোকেশন। সেটা যদি এলএল এ পাই আমি সাইটোজেনেটিক টেস্ট করে, তাহলে সেটার প্রগনোসিস খারাপ এবং সেটার জন্য আলাদা কিছু ড্রাগ যোগ করতে হবে। নেক্সট যে ইনভেস্টিগেশন এক্সট্রা টেস্ট করবে ওই যে মেডিস্ট্রাল মাস দেখার জন্য। তারপরে তোমার ইউরিক অ্যাসিড, এলডিএইচ, এগুলো দেখবে। এলডিএইচ হচ্ছে, এলডিএইচ সম্পর্কে একটু বলি। এলডিএইচ টা ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। এটা তোমার সেলের মধ্যে থাকে, ইন্ট্রাসেলুলার একটা এনজাইম, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। এটা হচ্ছে তোমার অনেকটা ইএসআর এর মতো। ইএসআর যেমন কমন কোল থেকে ক্যান্সার যে কোনো ডিজিজ কারণে বেড়ে যেতে পারে, এলডিএইচ ও যে কোনো কারণে মানে যে কোনো ক্যান্সারে বেড়ে যায়। কেন বেড়ে যায়? ক্যান্সারের সেল নাম্বার বেড়ে যাবে। ক্যান্সার মানে কি? আনকন্ট্রোল প্রলিফারেশন অফ সেল। সেল যখন বাড়বে, সেলের টার্নওভার হবে, এই এলডিএইচ টা সেল থেকে বেরিয়ে আসে। তখন মানে কোনো পেশেন্ট যদি আমি সাসপেক্ট করি, আমি এলডিএইচ টেস্টটা করি, বেশি পাই, তখন আমি একটা সন্দেহ করবো যে ক্যান্সার হইতেও পারে, কিন্তু কনফার্ম করা যাবে না। ইএসআর মতো, ইএসআর যদি কারো 90 পাই, তুমি একটা পেশেন্টের সিবিসি দেখলা ইএসআর 90 পেলা, তুমি শিওর থাকো তার একটা আন্ডারলাইং প্যাথোলজিক্যাল প্রসেস চলতেছে। আবার ট্রিটমেন্ট দিলা কমে গেল ইএসআর, বলে যে না এখন ভালো আছে। অলমোস্ট এলডিএইচ এরকম। এলডিএইচ এর ডায়াগনস্টিক ভ্যালু আছে, প্রগনোস্টিক ভ্যালু আছে। পরে আমি ট্রিটমেন্ট শেষ করার পরে যখন ফলো আপ আসবে, তখন এলডিএইচ পরীক্ষা করতে থাকবো বাড়তেছে কিনা। তাহলে ইউরিক অ্যাসিড করবো আমরা, যে বলে সেলের মধ্যে থাকে। আমি যখন ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করবো, তখন এর ইউরিক সেল লাইসিস হবে, সেল লাইসিস ইউরিক অ্যাসিড বেড়ে ইউরিক অ্যাসিড নেফ্রন বৃদ্ধি হবে। সেজন্য আমাকে আগে থেকে জানা থাকতে হবে তার ইউরিক অ্যাসিড লেভেল কত। ক্রিয়েটিনিন করবো কেন? তার আমি যে ক্যান্সারের ড্রাগ গুলা দিব, এই ড্রাগ গুলা কিডনি নেফ্রোটক্সিক, তাহলে সেজন্য আগে থেকে বেসলাইন আমার জানা থাকতে হবে। সেরকম ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, এসব ভ্যালু আমার জানা থাকতে হবে। তাহলে এর মধ্যে দেখো কোয়াগুলেশন প্রোফাইল দেখতে হবে, সিএসএফ স্টাডি। সিএসএফ স্টাডি কেন দেখতে হবে? সিএসএফ স্টাডি করতে হবে এই ক্যান্সার সেল ওর সিএসএফ এর মধ্যে কোনো ব্লাস্ট সেল আছে কিনা, লিম্ফোব্লাস্ট অথবা মাইলোব্লাস্ট। এই যে ব্লাস্ট সেলটা হচ্ছে ক্যান্সার সেল, এটা আছে কিনা। যদি থাকে তার মানে এটা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও ইনভলভ করছে। যে পেশেন্টের সিএসএফ এর মধ্যে লিম্ফোব্লাস্ট ক্যান্সার সেল থাকবে, এটা নরমালি থাকে না। যদি থাকে তাহলে আমি ধরে নেব তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকলে লেটার স্টেজে তার সিএনএস ইনভলভমেন্টের বিভিন্ন রকম ফিচার সেগুলো পাবো, কিন্তু আর্লিয়ার স্টেজে কোনো ফিচার থাকবে না।
শুধু আমরা স্টাডি করে ব্লাড সেল দিয়ে বুঝবো আর তোমার ইয়ে আছে কিনা, যে ইনভলভমেন্ট আছে কিনা। যদি কারো থাকে তাহলে তাকে মোর ইন্টেন্সিভ কেমোথেরাপি দিতে হবে। যে এটা দেখানো হচ্ছে সিএসএফ স্টাডি করে আমরা ক্লাসিফাই করি সিএনএস ইনভলভমেন্টটা। এটা তোমাদের জন্য খুব বেশি দরকার। মানে যদি ব্লাড সেল থাকে, ধরে নাও যদি ব্লাড সেল থাকে ডব্লিউবিসি কাউন্ট নরমাল যদি আমরা সিরব্রোস্পাইনাল ফ্লুইড টেস্ট করি ও নরমালি 5টার বেশি ম্যাচিউর লিম্ফোসাইট থাকে। শুধু এটা জেনে রাখো, 5টার কম ম্যাচিউর লিম্ফোসাইট থাকবে নরমালি। যদি কারো বেড়ে যায় ব্লাড সেল থাকে তাহলে এটা প্যাথোলজিক্যাল। ব্লাড কাউন্ট আমরা এটা আগে আলোচনা করছি, ব্লাড কাউন্টে মডারেট টু মানে হিমোগ্লোবিন কমে যাবে। ডব্লিউবিসি কাউন্ট নরমাল থাকতে পারে, এটা মনে রাখো। এটা লিউকেমিয়া হলেও সব লিউকেমিয়াতে কিন্তু ডব্লিউবিসি কাউন্ট বাড়বে না, নরমাল থাকতে পারে, বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। তবে 50% ক্ষেত্রে বেশি থাকবে, 20% ক্ষেত্রে 50,000-এর বেশি থাকবে। যদি কারো এটা পেয়ে যাও তুমি এনিমিয়া আছে, 50,000 বেশি কাউন্ট, প্লেটলেট কাউন্ট কম, তাহলে তুমি শিওর হয়ে গেলা লিখবি। কিন্তু সব রোগী এরকম থাকবে না। মানে বেশি কমন থাকে থ্রম্বোসাইটোপেনিয়া, দেখো প্লেটলেট কাউন্ট কম থাকে 90% ক্ষেত্রে। এনিমিয়া এবং থ্রম্বোসাইটোপেনিয়া ইজ মোর কমন ইন কেস অফ লিউকেমিয়া। তাহলে ডব্লিউবিসি কাউন্টের উপর বেশি ভরসা করা যাচ্ছে না, এটা নরমালও থাকতে পারে। তাহলে জাস্ট সিবিসির মধ্যে আমাদেরকে ক্লো পেয়ে যাচ্ছে। দেন আমরা পেরিফেরাল ব্লাড করব। তাহলে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, নরমাল পেরিফেরাল ব্লাড ডাজ নট কন্টেইন এনি ব্লাড সেল। নরমাল পেরিফেরাল ব্লাডে কোনো ব্লাড সেল থাকবে না। যদি কারো ব্লাড সেল থাকে তাহলে আমি লিউকেমিয়াই হবে। লিউকেমিয়া ছাড়াও আরো কিছু কন্ডিশনে পেরিফেরাল ব্লাডে ব্লাড সেল থাকতে পারে। যেমন কারো যদি ইবি ভাইরাস ইনফেকশন হয়, ইবি ভাইরাল ইনফেকশন, ফলোইং ভাইরাল ইনফেকশনও ব্লাডের মধ্যে অনেক সময় ব্লাড সেল থাকতে পারে, এটা মনে রাখবে। দেন তোমার বোন ম্যারো এক্সামিনেশন, ম্যান্ডেটরি এক্সামিনেশন ফর ডায়াগনোসিস কি হবে? হাইপারসেলুলার ম্যারো, এবং এই মোর দেন তোমার বোন ম্যারোতে ব্লাড সেল থাকে নরমালি, সেটা ফিউ লেস দ্যান 5% এর কম লিম্ফোব্লাস্ট। কিন্তু যদি এটা 25% এর বেশি হয় এবং এলএল এর ক্ষেত্রে 25% এর বেশি হবে, আর এমএল এর ক্ষেত্রে মোর দেন 20% হবে। তাহলে তোমাকে কিছু ডিজিজের, যেহেতু টেবিলের মধ্যে ভাইবা টেবিলে বোন ম্যারো নিডল থাকবে, তাহলে এটার বোন ম্যারো নিডল ইন্ডিকেশন কি, বোন ম্যারো করা, কোন কোন ডিজিজে করা হয়, তুমি ডিজিজের নাম বললা, তখন তোমাকে জিজ্ঞেস করবে বোন ম্যারো ফাইন্ডিংস বলো। এই জন্য লিউকেমিয়া বোন ম্যারো ফাইন্ডিংস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার বোন ম্যারো ফাইন্ডিংস, আইটিপির বোন ম্যারো ফাইন্ডিংস গুলা মুখস্থ থাকতে হবে, জেনে রাখবে। এটা নরমাল পিবিএফ, এটা হচ্ছে ক্যান্সার পিবিএফ। দেখো এইটার মধ্যে ওই যে মানে বেশি সেল যেগুলো আছে এগুলো হচ্ছে আরবিসি, একটা আছে লিম্ফোসাইট, একটা হচ্ছে নিউট্রোফিল, আর এখানে দেখো অনেকগুলা লিম্ফোব্লাস্ট সেল, মাইলোব্লাস্ট সেল। এটা মানে লিম্ফোব্লাস্ট আর মাইলোব্লাস্ট ডিফারেন্সিয়েশন তোমাদের জন্য খুব বেশি দরকার না। এটা যে প্রগনোস্টিক ফ্যাক্টর, তাহলে ক্যান্সারের মানে প্রগনোসিস এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই জন্য এটার উপর আমরা ট্রিটমেন্ট ফর্মুলেট করি। বয়স 1 থেকে 10 বছর, এটা হচ্ছে গুড। যদি 1 বছরের কম হয়, 10 বছরের বেশি হয়, এর প্রগনোসিস খারাপ। কেন খারাপ? 1 বছরের কম যদি হয় তাহলে কিছু ট্রান্সলোকেশন হবে যেগুলো হার্মফুল ট্রান্সলোকেশন, সেগুলোর প্রগনোসিস খারাপ। এবং 10 বছর বেশি হলে তারা বললাম যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ হবে, সেক্ষেত্রে তাদের এদের আউটকাম খারাপ। কারো যদি ডব্লিউবিসি কাউন্ট 50,000-এর বেশি হয়, আউটকাম খারাপ হবে। ইমিউনোফেনোটাইপ বললাম টি সেল খারাপ, এটা মনে রাখবো কি, বি সেল ভালো, টি সেল খারাপ। ডিএনএ ইন্ডেক্স, কারো যদি ক্রোমোজোম নাম্বার বেড়ে যায় তাহলে সেটার আউটকাম খারাপ। তারপর তোমার সাইটোজেনেটিক্স আগে বলছি, সিএনএস ডিজিজ, আমি সিএসএফ করলাম, ব্লাড সেল করলাম, প্রসেস খারাপ। এবং রেসপন্স টু থেরাপি, আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে ফ্রিকোয়েন্টলি সিবিসি করে দেখি, 15 দিন পরে বোন ম্যারো করে দেখি। যদি দেখি যে না দ্রুত ওর ক্যান্সারের ব্লাড থেকে ক্যান্সারের এভিডেন্স গুলো চলে যাচ্ছে, তাহলে এটার প্রগনোসিস ভালো। রেসপন্স টু ট্রিটমেন্ট, যে ভালো রেসপন্স করবে তার আউটকাম ভালো। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে ইনিশিয়াল সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট আর স্পেসিফিক ম্যানেজমেন্ট।
ইনিশিয়াল ম্যানেজমেন্টের মধ্যে স্ক্রিনিং অফ ইনফেকশন, একদম সিভিয়ারলি এনিমিক তাহলে ব্লাড দিতে হবে, ডিহাইড্রেটেড থাকলে তাকে হাইড্রেশন করতে হবে। প্রিভেনশন অফ টিউমার লাইসিস, টিউমার লাইসিস মানে এটা টিউমার লাইসিস সিনড্রোম একটা টার্ম আছে, এটা শিখে রাখো তোমরা যারা পজিশন করবা, এই এখন হয়তো লাগবে না কিন্তু জেনে রাখো। টিউমার লাইসিস মানে যখন ক্যান্সার রোগীকে আমরা যখন কেমো দিব তার সেলগুলো ভেঙে যাবে, সেল বেরিয়ে ইন্ট্রাসেলুলার কনস্টিটিউয়েন্টস গুলো বের হয়ে আসবে, যেমন ইউরিক অ্যাসিড ইউরিক বেরিয়ে আসবে, তখন তারপর বডিতে ইউরিক অ্যাসিডের একটা লেভেল আছে যেটা কিডনি হ্যান্ডেল করতে পারে। যখন এটা এক্সেসিভ অ্যামাউন্ট হয়ে যাবে ইউরিক অ্যাসিড, তখন কিডনিতে গিয়ে ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি করবে। এইটাই হচ্ছে টিউমার লাইসিস। কেয়ার অফ যদি সুপারিয়র ভেনা কাভা, ওই যে বললাম যে ওই তোমার লিভ নোড যদি তার ভেনা কাভা কম্প্রেস করে ইয়ে হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, সেটার কেয়ার করতে, তাহলে সাপোর্টিভ কেয়ার মানে ইনিশিয়াল যে প্রবলেমগুলো নিয়ে আসবে সেগুলো আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। আমাদের ইনফেকশন, যদি এনিমিয়া থাকে এনিমিয়ার কারেকশন, যদি ডিহাইড্রেশন থাকে ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট, প্রিভেনশন অফ টিউমার লাইসিস। প্রিভেনশন যে আমরা তখন ইউরিক অ্যাসিড স্পেশাল ড্রাগ আছে সেই ড্রাগ শুরু করব। প্রিভেনশন অফ টিউমার লাইসিস বলছি। আচ্ছা দেখো, প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, তোমাদের মানে ট্রিটমেন্ট মুখস্থ করতে হবে না, তোমাদের লেভেলে জাস্ট প্রিন্সিপালটা জানতে হবে। কারণ এটা ট্রিটমেন্টটা ডিউরেশন অফ ট্রিটমেন্ট জেনে রাখবা 2 থেকে 3 বছর। মানে মেলের ক্ষেত্রে ডিউরেশনটা একটু বেশি। হ্যাঁ, মেলের ডিউরেশন বেশি কিনা আমি আগে বলছি, টেস্টিকুলার ইনভলভমেন্ট হতে পারে। মেলের প্রগনোসিস খারাপ কম্পারেটিভলি, মেলের একটু বেশি ট্রিটমেন্ট বেশি থাকে। তাহলে প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল হচ্ছে ইন্টেন্সিভ মাল্টি এজেন্ট কেমোথেরাপি। মাল্টি এজেন্ট মানে অনেকগুলা ড্রাগ দিয়ে তার ট্রিটমেন্ট করতে হবে। মাল্টি এজেন্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডাইরেক্টেড থেরাপি, মানে ও তাকে এলপি করে ওই তোমার সিএসএফ স্পেসে ক্যান্সার ড্রাগ গুলা পুশ করতে হবে। আমি আইভি দিয়ে যদি ক্যান্সার ড্রাগ দিই সেটা ব্লাডে যাবে, ব্রেনে যাবে না, যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার, সেজন্য সরাসরি ব্লাডে যাওয়ার জন্য আমার যে এলপি, তোমরা ওয়ার্ডে গেলে এলপি কেমনে করে দেখবা, আমাদের ওই যে ক্যান্সার ব্লকে আমরা আইটি করি। আইটি মানে ইন্ট্রাথিকাল থেরাপি। তোমরা ফার্মাকোলজিতে পড়ছো, ড্রাগের রুট পড়ার সময় পড়ছো না ইন্ট্রাথিকাল। ইন্ট্রাথিকাল মানে এলপি করে ওই তোমার ড্রাগ পুশ করা সাবআরেকনিয়াল স্পেসে, সেই ট্রিটমেন্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডাইরেক্টেড থেরাপি। তারপরে লেস ইন্টেন্সিভ, তারপরে এরপর আমরা একটা মেইনটেনেন্স করব 2 থেকে 3 বছর। তারপরে বোন মেরু, কিছু কিছু ক্ষেত্রে যেগুলা ড্রাগে কাজ করবে না সেই ক্ষেত্রে আমাদেরকে বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। এবং বোন মেরু ট্রান্সপ্লান্ট তোমার ইয়েতে এই এলএলএ কম লাগে, কিন্তু এমএল এর ক্ষেত্রে অনেক বেশি পেশেন্টের বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে লাগে। স্পেসিফিক মানে হচ্ছে কেমোথেরাপি, বোন মেরু ট্রান্সপ্লান্ট, রেডিওথেরাপি। রেডিওথেরাপি খুব রেয়ারলি দেওয়া হয়। কাদের দেওয়া হয়? যাদের ব্রেনের ইনভলভমেন্ট থাকে অথবা ব্রেনে রিল্যাপস করে। রিল্যাপস মানে ক্যান্সার শেষ করার পরে অথবা ট্রিটমেন্ট করা অবস্থায় আবার ক্যান্সার ফিরে আসে, এটাকে রিল্যাপস করে। রিল্যাপস হয় 3টা জায়গায়, একটা হচ্ছে বোন মেরুতে, একটা হচ্ছে টেস্টিসে, আর একটা হচ্ছে ব্রেনে। ব্রেনে যখন রিল্যাপস করবে, বোন মেরু ডিজিজটা ফেরত আসবে, তখন ওই যে ব্রেনে দেওয়া হয়। নর্মালি আগে সব রোগীকে দেওয়া হতো, পরে রেডিওথেরাপির কিছু সাইড ইফেক্টস আছে, যে বুদ্ধিশুদ্ধি আইকিউ কমে যায়, সেজন্য সব রোগীকে এখন দেওয়া হয় না, স্পেসিফিক ক্ষেত্রে রেডিওথেরাপি দেওয়া হয়। প্রগনোসিস কি? With current treatment regimen, more than 95% patients achieve complete remission. তো একটা ক্যান্সার 95% ভালো হয়ে যায়, মানে মানে এটা হচ্ছে মডার্ন সায়েন্সের ক্রেডিট। ইভেন আমাদের মতো এত আন্ডার প্রিভিলেজড, এত সুবিধা কম, একটা রুমের মধ্যে গাদাগাদি করে চিকিৎসা করতেছে, আমাদের অলমোস্ট 50% ক্যান্সার এলএল পেশেন্ট ভালো হয়ে যায়। এই যে 95% হচ্ছে ডেভেলপ সেন্টার্স গুলো আছে, তাদের সব ধরনের ফ্যাসিলিটিস আছে, তাদের 95% ভালো। আমাদের আউটকাম মানে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, আমাদের আউটকাম অলমোস্ট 50%। তোমরা এই যে জিজ্ঞেস করলে ভালো হয় কিনা ক্যান্সার, বলবো যে হ্যাঁ 95% কিউর। এটা কিভাবে হলো? ডেভেলপমেন্ট কমপ্লেক্স এগুলো তোমাদের খুব বেশি দরকার নাই। আমরা কি ট্রিটমেন্ট করি? 4টা ফেজ আছে। রিমিশন অফ ইন্ডাকশন, তোমার রিমিশন অফ কনসলিডেশন, মানে যে ফেজগুলো ক্যান্সার ট্রিটমেন্ট। তোমরা যখন ওয়ার্ডে যাবা তখন আমাদের প্রত্যেক রোগীর সাথে একটা করে বই থাকে, এটাকে বলে প্রোটোকল। ওখানে সব ট্রিটমেন্টের এই ফেজগুলো দেওয়া আছে। থ্যাংক ইউ। টাইম
শেষ। তোমরা কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো অথবা চ্যাট বক্সে দিলে আমি রিপ্লাই দিব। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।